সবাইকে শুভ অপরাহ্ন। অপরাহ্ন না, এখন মূলত মধ্যাহ্ন। আমি ফাতিমা তাসনিম জুমা, ঢাকা বিশ্ববিদ্যালয় ইনকিলাব মঞ্চের সদস্য সচিব। আজকে আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে মূলত যে কারণে এসেছি, বা আজকে আমরা সবাই এখানে যে কারণে সমবেত হয়েছি, আমি বিশ্বাস করি আমরা সবাই বিপ্লবী চেতনা ধারণ করি বলে আজকে এখানে এসেছি বা কথা বলতে এসেছি। আজকে আমাদের যেটা মূল আলোচ্য বিষয়, যে বাংলাদেশের সার্বভৌমত্ব যে সীমান্ত, সার্বভৌম যে সীমান্ত, সেই সীমান্ত রক্ষার্থে আমাদের সাংস্কৃতিক লড়াইটা কেমন হবে, আমরা আমাদের সাংস্কৃতিক লড়াই দিয়ে কিভাবে সার্বভৌমত্বকে নিশ্চিত করব, এবং তার জন্য কি প্রক্রিয়ায় যাব, এবং আমাদের কি ধরনের লড়াই আমরা করছি এবং সেটাকে কিভাবে করতে হবে, এই নিয়ে আমাদের আর কি আজকের বিস্তারিত আলোচনা। যেহেতু আমাকেই সবার প্রথমে মঞ্চে ডাইজে পাঠানো হলো, আমি একটু ছোট করে বলি যে সার্বভৌম সাংস্কৃতিক যে লড়াই, সেটা বলতে আমরা মূলত কি বুঝাচ্ছি। সার্বভৌমত্ব বলতে আমরা বুঝি যে একটা দেশের যে স্বাধীনতা এবং তার নিজস্বতা এবং অন্য কোনো দেশের আগ্রাসন বা তার কোনো হস্তক্ষেপ ব্যতীত একটা দেশের যে নিজস্বতা, সেটাকেই মূলত আমরা বুঝি। এবং সংস্কৃতি হচ্ছে সেই অঞ্চলের, সেই জাতিগোষ্ঠীর, সেই মানুষগুলোর যে জীবন ধারণ প্রক্রিয়া, তাদের যে জীবনটা তাদের যেভাবে অতিবাহিত হয়, সেটাই মূলত আমরা বুঝি। এখন এই যে আমরা সংস্কৃতির সাথে সার্বভৌমত্বকে রিলেট করছি, বা আমরা মনে করছি যে আমাদের সার্বভৌমত্ব নিশ্চিত করার জন্য আমাদেরকে সংস্কৃতিকে হাতিয়ার বানিয়ে তুলতে হবে, সেটা আমরা কেন মনে করছি? আমরা যদি একটু বাংলাদেশের একেবারে শুরুর দিকের ইতিহাসের দিকে যদি একটু যাই, এই বাংলার যে ভূমিটা, আমরা যে বঙ্গভূমি বলে যেটাকে চিনি, যেটা সময়ে সময়ে বিভিন্ন নামে ছিল, সেই হাজার বছরের পুরনো সময়তেও যদি আমরা যাই, জনশ্রুতিতে আমরা শুনতে পাই এই অঞ্চলে মহামতি আলেকজান্ডার এসেও সাহস করতে পারেননি বাংলার ভূমির, যদিও এটা জনশ্রুতি, তবুও এই শ্রুতিটার মধ্যে রয়েছে যে মহামতি আলেকজান্ডার এই অঞ্চলের মানুষের যে সাহসিকতা, তাদের লড়াই করার যে সক্ষমতা, সেটাকে তিনি ভয় পেয়েছিলেন। তাছাড়াও যদি আমরা বলি, এই অঞ্চলে আপনারা দেখবেন এই অঞ্চল কখনোই স্থিতিশীল ছিল না। কেন ছিল না? কারণ এই ভূমির, এই উপমহাদেশের মানুষ সবসময় স্বাধীন চেতা ছিল। এই বাংলা ভূমিতে হাজারবার নানা রকমের বিদ্রোহ হয়েছে, নানা ধরনের সংঘাত হয়েছে, এবং সবসময় যেটা নিশ্চিত করার চেষ্টা করা হয়েছে সেটা হচ্ছে এই অঞ্চলের মানুষের উপর যখন কেউ জোর করে তার নিজস্ব জীবন পদ্ধতি থেকে বের করে এনে তার নিজস্ব যে সংস্কৃতি, সেটার উপর যখন আগ্রাসন চালানো হয়েছে, তার উপর যখন জোর জবরদস্তি করা হয়েছে, সে প্রত্যেকটা সময় এই অঞ্চলের মানুষ কিন্তু রুখে দিয়েছে। এই যে আমাদের এই দীর্ঘ একটা ইতিহাস, আমরা যদি সুলতানি আমলে যাই, তারও আগের সময়ে, শশাঙ্কের সময়ে যাই, বা পাল আমলে যদি আমরা যাই, সেন আমলে যদি আমরা যাই, সব সময়ে কিন্তু বাংলার ইতিহাসটা এরকমই ছিল। আমরা মূলত আমাদের এই যে স্বাধীনতার যে পরিক্রমা, একদম যে আমাদের নতুন যে বাংলাদেশটা, সেটার শুরুটা আমরা করি 1947 থেকে। বাংলাদেশের ইতিহাসটা আমরা 47 থেকে শুরু করি। আমরা বলতে আমি আমাদের আইডিওলজি বা ইনকিলাব মঞ্চের আমাদের যে সাংস্কৃতিক লড়াই রয়েছে, আমি সেটাকে মিন করছি। আমাদের সাংস্কৃতিক যে লড়াই, বা আমাদের এই বাংলা ভূমির, বাংলাদেশের যেটা ইতিহাস, সেটাকে আমরা সবসময় জেনে এসেছি 71-এর মাধ্যমে। একটা দেশের জন্ম হয়েছে, বাংলাদেশের ইতিহাস শুরু হয়েছে 71 থেকে। আমরা এটা বিশ্বাস করি না, আমরা বরং বিশ্বাস করি বাংলাদেশ শব্দটা যখন আমরা বলি, এই বাংলাদেশের সূচনাটা হয়েছে 1947 থেকে। আমরা কেন মনে করি সেই ব্যাপারে যদি একটু আমরা কথা বলতে যাই, 1947 মূলত আমাদের দীর্ঘ যে 200 বছরের ইংরেজ শাসন আমলের যে এক ধরনের আমাদের উপর কলোনির মাধ্যমে যে ধরনের আগ্রাসন চালানো হয়েছে, সাংস্কৃতিকভাবে, আমাদেরকে অর্থনৈতিকভাবে, এবং আমাদের উপর অন্য সব ধরনের যেসব আগ্রাসী তারা চালিয়েছে, সেটার পরিক্রমায় 200 বছর আমাদের সংগ্রাম করে, লড়াই করে 1947 সালে আমরা কিন্তু বিজয় পেয়েছিলাম ইংরেজদের কাছ থেকে।
আমাদের এই বাংলা ভূমিটা আলাদা হওয়ার কথা থাকলেও কিছু কিছু যারা কংগ্রেসের যারা নেতা ছিল, হিন্দু নেতা, এই অঞ্চলটা মূলত সোহরাওয়ার্দী চেয়েছিলেন যে বাংলার যে একদম অখণ্ড বাংলা একটা আলাদা প্রদেশ হোক পাকিস্তান ইন্ডিয়া ছাড়াও, সেখান দিয়ে হয়তো আমরা সেই সময় পাইনি, যেটা বাংলা আমরা হয়তো সেই সময়ে পেতাম সেটা আমরা পাইনি। কিন্তু 1947 সালে আমাদের যে বিজয়টা হয়েছে, আমাদের সব সময় বলা হয় আমাদের দেশ ভাগ হয়েছে 1947 সালে, কিন্তু দেশ ভাগ কি আমাদের হয়েছে? দেশ ভাগ হয়েছিল ইন্ডিয়ার। কেন আমি বলি, আপনারা দেখবেন যখন আপনারা বাংলাদেশের বিশ্ব পরিচয় বই বা সামাজিক বিজ্ঞান যেসব বইগুলো পড়েন, সেই বইগুলোতে, ইতিহাসের বইগুলোতে আপনাকে শেখানো হয়েছে 1947-এর দেশভাগ, 1971-এর স্বাধীনতা। 1947 সালে আমরা বিশ্বাস করি বাংলাদেশের দেশভাগ হয়নি, বাংলাদেশের স্বাধীনতা হয়েছে। কারণ যদি আপনি এখন সেটাকে দেশভাগ বলেন, বাংলার আরো একটা অঞ্চল যেটা দেশভাগ বলতে, আমি ইন্ডিয়াকে যদি আমি দেশ হিসেবে মনে করি তখন কিন্তু আমাদের দেশভাগ হয়। এখন যদি আপনি এটাকে দেশ হিসেবে বলতে না চান, দেশভাগ বলতে চান, তাহলে হচ্ছে সেই অঞ্চলের দিকে আপনারা তাকান যে অঞ্চল এখনো আমাদের মতোই দেখতে, আমাদের মতোই সাংস্কৃতিক, তারা কিন্তু এখনো সার্বভৌমত্ব বা স্বাধীনতা পায়নি। তারা এখন থার্ড ক্লাস সিটিজেন হিসেবে এসে বাংলার সাথে কথা বলে। সেই দিক দিয়ে যদি আমরা দেখতে চাই, বাংলাদেশের মানুষ আসলে দেশ ভাগ হয়নি, বাংলাদেশের মানুষের স্বাধীনতা পেয়েছে, সার্বভৌমত্ব পেয়েছে, এবং এই 47-ই কিন্তু আমাদের 71-এর সূচনাটা করে দিয়েছেন। 1947-কে যদি আপনি দেশভাগ বলতে চান তাহলে এটা তো ইন্ডিয়ার নেগেটিভ, তাহলে সেক্ষেত্রে আপনাকে 1971-কেও বলতে হবে দেশভাগ, সেটা হচ্ছে পাকিস্তানের নেগেটিভ। আপনি যদি 71-কে দেশভাগ বলতে না চান, কেন আপনি 47-কে দেশভাগ বলবেন? এবং এই জায়গাটাকেই আমরা অ্যাড্রেস করি এবং এই জায়গাটাকে আমরা অ্যাকনোলেজ করি। 1947 এবং 1971 দুটোই আমাদের স্বাধীনতা, দুটো ফেজ, একটা আমাদের ইন্ডিয়ার কাছ থেকে এবং ব্রিটিশ পিরিয়ডের কাছ থেকে স্বাধীনতার ফেজ, দ্বিতীয়টা হচ্ছে 1971 সালে পাকিস্তানের কাছ থেকে স্বাধীনতার ফেজ। এই যে আমাদের বারবার এই 24-এ এসে আমাদেরকে আরো একবার বলতে হচ্ছে যে এটা আমাদের স্বাধীনতা, নতুন স্বাধীনতা, এটা বলার কারণ কি? কারণ 1971 সালে যে দেশটাকে আমরা পেয়েছি, যে আকাঙ্ক্ষা নিয়ে আমরা দেশটাকে পেয়েছিলাম, সেই আকাঙ্ক্ষা, সেই সংস্কৃতি, সেই আমাদের আকাঙ্ক্ষাগুলো কোনোটাই আমরা পূরণ করতে পারিনি। নতুন দেশে যখন আমাদের নতুন প্রজাতন্ত্র হলো, আমাদের নতুন সরকার হলো, নতুন ভূমি হলো, নতুন সংবিধান হলো, কিছুতেই আমাদের কোনো অধিকার প্রাপ্তি হয় নাই। সেই প্রাপ্তি হয় নাই বলেই আমাদেরকে 2024-এ এসে আমাদেরকে আরো একবার জীবন ছড়াতে হলো, এবং সময়ে সময়ে আমাদের বারবার জীবন ছড়াতে হয়। তো আমি মূলত যে এই বিষয়টা অ্যাড্রেস করতে চাচ্ছিলাম যে 1947, 1971 এবং 2024 তিনটাকেই আমরা মনে করি আমাদের স্বাধীনতার ফেজ। প্রথমটা আমাদের ব্রিটিশদের কাছ থেকে, দ্বিতীয়টি আমাদের পাকিস্তান হেজিমনির কাছ থেকে, এবং 2024 ভারতীয় হেজিমনির কাছ থেকে। ভারতীয় হেজিমনির কাছ থেকে বলার কারণ আপনারা হয়তো দেখতে পাবেন 1947-এর দেশভাগ যখন বলা হয়, আমাদেরকে যে পড়ানো হয়, আমাদেরকে যে ন্যারেটিভগুলো শেখানো হয়, সেই সবগুলো নেগেটিভ ভেঙে যাওয়ার কারণে কোনো একটা দেশের রাতে ঘুম হয় না, এবং আমরা মনে করি সেই দেশের আগ্রাসনকে আমরা ভেঙে দিতে পেরেছি বলেই আমরা নতুনভাবে ভাবতে শিখছি, নতুনভাবে কাজ করতে শিখছি। এখন আমরা যদি বলি যে এই যে আমাদের স্বাধীনতা পেলাম, একটা সার্বভৌমত্ব আমরা অর্জন করলাম, সেই সার্বভৌমত্ব কেন আমরা বারবার ধরে রাখতে পারি না? সেই সার্বভৌমত্ব পাওয়ার পরেও কেন আমাদের বারবার রক্ত ঝরাতে হয়? কেন আমাদের ভাইদের বারবার জীবন দিতে হয়? আমাদের কেন বারবার নিজেদের জীবন বিলিয়ে দিয়ে সেই সার্বভৌমত্ব রক্ষার লড়াইটা করতে হয়? সেই লড়াইটার অন্যতম কারণ আমরা সাংস্কৃতিক যে আমাদের অঙ্গন, সেই অঙ্গনে আমরা নিজেদের এস্টাবলিশ করতে পারিনি। সত্যি বলতে 1947-এর যে নেগেটিভগুলা, 1971-এর যে নেগেটিভগুলা, সেই নেগেটিভগুলা আমাদের জনমানুষের হয়ে উঠতে পারেনি, এবং সেটা করতে না পারাটা অবশ্যই আমাদের ব্যর্থতা। কারণ আমরা বাংলাদেশের সাধারণ জনগণ, আমরা আমাদের যে সংস্কৃতি, আমাদের যে মানুষের যে জীবন ধারণ পদ্ধতি, সাধারণ মানুষের যে জীবন ধারণ পদ্ধতি, আমরা সাধারণ মানুষটাই তো এই অঞ্চলে মেজরিটি, তারপরেও আমাদের জীবন ধারণ কেন জানি আমাদের সংস্কৃতির অংশ হয়ে ওঠে না। আমাদের সংস্কৃতির অংশ হয়ে ওঠে সেই সব এলিট জিনিসপত্র, সেই সব বানিয়ে দেওয়া জিনিসপত্র, যেগুলো একটা ক্লাস আমাদের কাছে প্রেজেন্ট করে যে হ্যাঁ এটাই বাঙালি সংস্কৃতি। বাঙালি সংস্কৃতি শুধুমাত্র পান্তা ভাত খাওয়া কিংবা মঙ্গল শোভাযাত্রা নয়, বরং বাঙালি সংস্কৃতি যখন আপনি খুশি হয়ে আলহামদুলিল্লাহ বলেন, যখন আপনি খুশি হয়ে শুকর আদায় করেন, যখন আপনি সেজদা দেন, যখন মাঠে, আমাদের ক্রিকেটের মাঠে যখন
সেঞ্চুরির পরে আমাদের খেলোয়াড়রা সিজদা দেয়, সেটাও বাঙালি সংস্কৃতি, সেটা আমরা অ্যাকনলেজ করতে পারি না বলে আমাদের যে সাংস্কৃতিক লড়াই, সেই লড়াই আমরা জিততে পারিনি। আমাদের বারবার সেই জায়গা থেকে গিয়ে লড়াইটা করতে হচ্ছে। এবং আমাদের এখন যেটা লড়াই, আমরা এখন যে নতুন স্বাধীনতা পেয়েছি, সেই স্বাধীনতাকে যদি ধরে রাখতে হয়, আমরা বিশ্বাস করি যে আমাদের এই সাংস্কৃতিক লড়াইটাকে জারি রাখতে হবে। আমি আপনাদের যদি একটু জিনিস বলি, আমাদের 1952 ভাষা আন্দোলনের কথা আমাদের কাছে অনেক বলা হয় যে ভাষার জন্যে পৃথিবীর একমাত্র জীবন দেওয়া জাতি আমরা। সেই আমাদের প্রত্যেকটা সময় আপনারা দেখবেন যে এলিট ক্লাস, আমি এলিট ক্লাস বলতে সেই নির্দিষ্ট জাতি বা নির্দিষ্ট সংখ্যক মানুষগুলোকে বোঝাচ্ছি, যারা নিজেদের বাইরে অন্য কিছুকে অ্যাকনলেজ করতে শিখে না এবং তাদের কালচারকে মনে করে এলিট, এবং সেটাই বাঙালির আপামর জনগণের হতে হবে। আপনারা দেখবেন পত্রপত্রিকায় সবসময় আসে যে বাংলা ভাষা, আমরা ভাষার জন্য জীবন দিয়েছি, কিন্তু বাংলা ভাষা কেউ চর্চা করে না। অশুদ্ধ বাংলা যদি কেউ বলে, কেউ যদি দুইটা বানান ভুল করে, আপনারা ফেসবুকে দেখতে পাবেন তা নিয়ে ট্রল হয়। কেউ যদি একটু অশুদ্ধ বাংলায় কথা বলে, বিশেষ করে আমরা চাটকে আরোতে ফিল করি, আমরা যারা চাটকে তারা যখন কোথাও যায় যে আপনার বাংলা শুদ্ধ হয় না। বাংলা শুদ্ধ বাংলা ভাষা বলার জন্য কি 1952 সালে ভাষা আন্দোলন হয়েছিল? সেই সময়ে যে আন্দোলন হয়েছিল নিজের ভাষায় নিজের মতো করে কথা বলতে পারার জন্য, সেখানে আপনি এসে ক্লাসিফাই করে দেন যে এটা শুদ্ধ বাংলা, এটা ভুল বাংলা। ভুল এবং শুদ্ধ নির্ধারণ করে দিয়ে আপামর জনগণকে আপনি সেই স্বাধীনতার স্বাদটাই যদি নিতে না দেন, সেই সংস্কৃতি যদি তার নিজের যেটা ভাষা, তার নিজের যেটা নিজস্বতা, সেটাকে যদি আপনি অস্বীকার করে তার উপর চাপিয়ে দেন, তখন সেটা আপামর জনগণের হয়ে ওঠে না। তখন সেই জনগণ আর সেই সংস্কৃতিটাকে ধারণ করতে পারে না। এবং সেটার কারণে আমরা যেটা দেখছি, বছরের পর বছর, দিনের পর দিন মানুষের মধ্যে কেবল দূরত্ব বেড়েছে। এক অঞ্চলের মানুষের সাথে অন্য অঞ্চলের মানুষের দূরত্ব, এক ভাষাভাষীর মানুষের সাথে অন্য ভাষাভাষীর মানুষের দূরত্ব, এক অঞ্চল এবং অন্য অঞ্চলের মধ্যে তাদের নিজেদের মধ্যে কোন্দল, এইসবই কেবল বেড়েছে। আমি মনে করি এই যে আমাদের মধ্যে কোন্দলটা সৃষ্টি হয়েছে, আমাদের যে কলোনিয়াল সাইকোলজি যেটা ছিল, তারা যে ডিভাইড এন্ড রোল এবং তারা যে পলিসিগুলো তৈরি করতো এলিট ক্লাস দিয়ে লোয়ার মিডল ক্লাস বা লোয়ার ক্লাসকে অপ্রেস করা। আবার যেটা আমরা কলোনিয়াল পিরিয়ডে দেখতে পেতাম যে কোনো একটা ধর্মের মানুষদেরকে পাওয়ারে বসিয়ে অন্য একটা ধর্মের মানুষকে অপ্রেস করা। এই যে একটা কলোনিয়াল সাইকোলজি তৈরি হয়েছে, সেই সময় আমাদের মধ্যে যে দ্বন্দ্ব কিংবা দাঙ্গা যেসব সংগঠিত হয়েছিল আপনারা জানেন, সেগুলোর সাইকোলজিটা থেকে আমরা আসলে এখনো বের হতে পারিনি। এবং আমরা কেন জানি, আমরা যে প্যারাডাইমটা শিফট হচ্ছে, আমাদের যে কালচারাল ডাইভার্সিটিটাকে অ্যাকসেপ্ট করতে হবে, আমাদের নিজস্ব যে কালচারাল এলিমেন্টগুলো রয়েছে সেগুলোকে আমাকে এমনভাবে উপস্থাপন করতে হবে যাতে প্রত্যেকটা জনগণ সেটাকে রিলেট করতে পারে এবং সেটাকে আমরা ধারণ করতে পারি। সেই আমাদের এফোর্টটা ছিল না, আমাদের সেই লড়াইটা জারি ছিল না। এবং সেই জারি না থাকার কারণে আলটিমেটলি যেটা হয়েছে, আমাদের নিজস্ব সংস্কৃতি প্রতিষ্ঠিত হয় নাই। আমাদের সংস্কৃতি থেকে গিয়েছে চাষাভূষার সংস্কৃতি, এবং যেটা কালচারাল এলিটরা যারা প্রতিষ্ঠিত করে গিয়েছে যে তাদের সংস্কৃতি বাংলার সংস্কৃতি, সেটাই প্রতিষ্ঠিত হয়েছে। দেখুন, বাংলাদেশের মানুষ নারায়ে তাকবীর বলে, এটাই বাংলাদেশের সংস্কৃতি। সেটাকে আপনি কখনোই বলতে পারেন না যেটা জঙ্গি মানুষের সংস্কৃতি, কিন্তু সেটা প্রতিষ্ঠিত করে ফেলা হয়েছে যে নারায়ে তাকবীর বলা যাবে না। নারায়ে তাকবীর যদি বাংলার জনসাধারণ বলে, তাহলে সেটাই বাংলার সংস্কৃতি। সেটাকে অ্যাকনলেজ করতে কোথায় সমস্যা? সেই তৈরি করা সেই জায়গাটাকে জারি রাখা, সেই কথা বলাগুলোকে জারি রাখার জন্যই আমরা ইনকিলাব মঞ্চ, আমরা মনে করি আমাদের এই 24কে যদি আমরা বাঁচাই রাখতে চাই, আমাদের এই 24কে যদি আমরা ধারণ করতে চাই, এই 24-এর পরে আমাদের যাতে আরো একটা 24-এর দরকার না হয়, আমাদের যাতে আরো একটা অভ্যুত্থানের দরকার না হয়, তার জন্য আমাদের যেটা করতে হবে, আমাদের জনসাধারণের, আমাদের আপামর জনগোষ্ঠীর, বাংলার জনসাধারণ, সেই জনসাধারণ যারা ধর্মভীরু কিংবা ধর্মভীরু নয়, সেই সাধারণ মানুষ যারা দিনের মধ্যে আমাদের, যারা হয়তো ধর্ম পালন করে না, তারাও আলহামদুলিল্লাহ বলে, তারাও সুবহানাল্লাহ বলে, সেইগুলোকে যদি আমরা অ্যাকনলেজ করতে পারি এবং সেগুলোকে যদি আমরা প্রতিষ্ঠিত করতে পারি এবং আমাদের এই পুরো কালচারটাকে যদি আমরা বাঁচিয়ে রাখতে পারি, তাহলে হয়তো আমাদের আরেকটা সাংস্কৃতিক লড়াইয়ের প্রয়োজন পড়বে না। আমরা মনে করি বাংলাদেশের যে ডাইভার্সিটি রয়েছে, সেই ডাইভার্সিটিটাকে সেলিব্রেট করো। আমাদের প্রত্যেকের একটা জায়গায় এসে মিলিত হওয়া উচিত যে আমরা সবাই বাংলাদেশি, এবং এই বাংলাদেশের সার্বভৌমত্ব, স্বাধীনতা রক্ষার জন্য আমাদের ডাইভার্সিটিটাকে সেলিব্রেট করে আমাদের আপামর জনসাধারণের যে
সংস্কৃতি সেটাকে বাঁচিয়ে তুলতে হবে, যাতে আমরা অন্য দেশের বানিয়ে দেওয়া যেসব নেগেটিভ সেসব যাতে ভেঙে দিতে পারি। আমি যদি আপনাদের একটু বলি যে কি ধরনের কালচারাল অ্যাগ্রেশন চালাই, আমি গতকালকে নওয়াব ফয়জুন্নেসার জীবনীটা একটু পড়ছিলাম, সেখানে আমি দেখতে পাই নওয়াব ফয়জুন্নেসা জন্ম নিয়েছেন ত্রিপুরায়। কুমিল্লা অনেক পরে গিয়ে, অনেক নিচে গিয়ে দেওয়া হয়েছে, মানে লেখা হয়েছে যে বর্তমান কুমিল্লা, কিন্তু এই লেখাটা একটা বাংলাদেশেরই লেখা বা বাংলাদেশের একটা পোর্টালেরই লেখা। সেখানে সে বলতে পারতো নওয়াব ফয়জুন্নেসার বাড়ি কুমিল্লা, সে বলেনি, সে বলেছে সেই 1800 শতাব্দীর যে ত্রিপুরা ছিল সেটার কথা। সে ত্রিপুরা অঞ্চলে জন্ম নিয়েছে এবং অনেক পরে এসে সে অ্যাড্রেস করেছে যে এটা এখন বর্তমানে কুমিল্লা। তো আপনি একটু ভাবেন যে বাংলাদেশের কুমিল্লাকে তারা কুমিল্লা বলতে চায় না, তারা বলতে চায় ত্রিপুরা। এটার তো কোনো মানে হয় না। এইভাবেই মননীয় মগজে আপনাকে ঢুকিয়ে দেওয়া হয় যে আপনার দেশ ভাগ হয়েছে, আপনার জাতি আলাদা হয়ে গিয়েছে, আমাদের এক থাকার কথা ছিল, কিন্তু এইসব তো সত্য নয়। আমাদের বরং স্বাধীনতা হয়েছে, আমরা স্বাধীনতা পেয়েছি, আমাদের একটা কালচারাল আইডেন্টিটি দরকার। সেই কালচারাল আইডেন্টিটি